ছোট্ট একটি মেয়ে তার মায়ের সাথে নানির বাড়ি এসেছে। আসা মাত্রই অদ্ভুত এক জিনিস সবসময় তার পিছু করতে শুরু করে। একদিন রাতে ঘুম থেকে উঠে ছোট্ট মেয়েটি দেখে তার রুমের সব ফার্নিচার শূন্যে ভাসছে এবং হঠাৎই কোনো একটা কিছু মেয়েটিকে টেনে আলমারিতে ঢুকিয়ে ফেলে। তারপর থেকে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায় না। বন্ধুরা, এতক্ষণ বলছিলাম ডোন্ট কাম হোম নামের সদ্য রিলিজ পাওয়া থাই হরর সিরিজটি পার্সোনালি আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। সিরিজের এন্ডিংটা একদম অকল্পনীয় ছিল। সব মিলিয়ে মাইন্ড ব্লোয়িং একটা সিরিজ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্পটি। ঘড়িতে রাত 3:14। মিন নামের একটা ছোট্ট মেয়ে তার রুমে ঘুমাচ্ছিল। মিনের হঠাৎ ঘুম ভাঙলে তার মাকে পাশে দেখতে না পেয়ে মা মা বলে ডাকতে শুরু করে। তখন হঠাৎ অদ্ভুত কালো একটা ক্রিয়েচার রুমে উপস্থিত হয়। মিন চিৎকার করতে থাকে। ততক্ষণে মিনের মা বাড়ি মিনের চিৎকার শুনে তার রুমে আসে, কিন্তু লাভ হয় না। মিনের রুমের দরজা এমনি এমনি লকড হয়ে গিয়েছে। বাড়ির শত চেষ্টাতেও খুলতে পারছে না। মিন একটু পর খেয়াল করে দেখে রুমের সব জিনিসপত্র শূন্যে ভাসা শুরু করেছে। মিন তখন খাট থেকে নামতে গিয়ে নিচে পড়ে যায়। সেই কালো ক্রিয়েচারটি থেকে নিজেকে বাঁচানোর জন্য আলমারিতে লুকাতে চায়। হঠাৎ করে সেখানে অদ্ভুত আলো মিনকে টেনে ঢুকিয়ে ফেলে। সিন কাট হয়। কয়েকদিন আগের দৃশ্য দেখানো হয় আমাদের। এই হলো বাড়ি, মিনের মা। মিন গাড়ির পিছনে বসে আছে। মিন আর মিনের মা বাড়ি মিনের নানুর বাড়িতে যাচ্ছে। তবে এখানে বাড়ির মুখে অনেকগুলো দাগ লক্ষ্য করি আমরা, কিন্তু এই দাগ কিসের সেটা আমরা পরে জানতে পারবো। বাড়ি এখানে বারবার মিনকে গাড়ির পিছনের সিটে লুকিয়ে থাকতে বলে, কারণ সে চাইছিল না যে মিন যে তার সাথে আছে সেটা কেউ জানুক। এরপর বাড়ি প্রথমে পেট্রোল নেয়, এরপর একটা সুপার শপ থেকে কিছু প্রয়োজনীয় খাবার দাবার নিয়ে আবার রওনা দেয়। আর এই সময়টাতে সে যথাসম্ভব মিনকে সকল সিসিটিভি ক্যামেরা থেকে সরিয়ে রাখার যথেষ্ট চেষ্টা করছে এবং সে নিজেও সিসিটিভি ক্যামেরা থেকে লুকিয়ে থাকার চেষ্টা করছে। এখানে বাড়ি ব্যাংকক থেকে ডিরেক্ট গাড়ি চালিয়ে থাইল্যান্ডে এসেছে, কিন্তু কেন সে কার থেকে এভাবে লুকাচ্ছে সেটা আমাদের এখনোই জানানো হয় না। রাতে গাড়ি চালাতে চালাতে সে এতটাই টায়ার্ড হয়ে যায় যে গাড়ি ড্রাইভিং করা অবস্থায় সে ঘুমিয়ে পড়ে। এমন সময় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। তখন সে গাড়ি এক সাইড করে রাতে গাড়িতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে এক পুলিশ অফিসারের ডাকে তার ঘুম ভাঙে আর সে আবার সেখান থেকে তার মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক পর্যায়ে বাড়ি আর মিন জারুকানান্থ নামের একটা বাংলো বাড়িতে এসে পৌঁছায়। এই বাড়িটি বাড়ির মায়ের বাড়ি। সে ছোটবেলায় এখানে থাকতো। সেখানে পৌঁছানোর পর আমরা দেখতে পারি বাড়িটি অনেক বড়। এরপর বাড়ি মিনকে একটি রুমে নিয়ে যায় যেখানে বাড়ি ছোটবেলায় থাকতো, কিন্তু মিন কেন জানি এখানে খুশি না, তার এখানে ভালো লাগছে না। তাই বাড়ি তার সাথে গল্প করতে করতে ব্যাগের কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রাখছিল। ঠিক তখনই হঠাৎ কেউ এসে দরজা নক করলে তারা দুজনই চমকে ওঠে। বাড়ির দরজা খুলতে যাওয়ার সময় মিনকে মানা করে সে যেন রুমের জানালার পর্দা না সরায়। এরপর বাড়ি গিয়ে দেখে সেখানে নতি চাচা হলো এখানকার গার্ডম্যান। বাড়ি যখন ছোট ছিল তখন থেকে নতি চাচা এই বাড়ি দেখাশোনা করেন এবং সে তার মায়ের ড্রাইভারও ছিল। আমরা দেখতে পাই নতি চাচা বাড়িকে দেখে অনেক বেশি চমকে ওঠে এবং গভীর চিন্তায় ডুবে যায়। বাড়ির ডাকে তার ভাবনা ভাঙে। সে বাড়ির কল পেয়ে বাড়ির জন্য প্রয়োজনীয় সব জিনিস এনে দিয়েছে। এখানে নতি চাচার এক চোখ অন্ধ। তো বাড়ি বাইরে নতি চাচার সাথে কথা বলার সময় নতি চাচা মিনের রুমের জানালাতে কাউকে দেখতে পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। বাড়ি মনে করে নতি চাচা মিনকে দেখে ফেলেছে। পরে বাড়ি ঘরে গিয়ে মিনকে বকে দেয় যে সে বারণ করা সত্ত্বেও মিন কেন জানালার পর্দা সরিয়েছে, কিন্তু মিন বলে সে পর্দা সরায়নি। তারপরেও বাড়ি তার কথা বিশ্বাস করে না, কারণ বাড়িতে মিন আর বাড়ি ছাড়া আর কেউ তো নেই। তাহলে যদি মিন না সরায় তাহলে পর্দা আর কেই বা সরাবে। এরপর বাড়ি তার ব্যাগ নিয়ে তার নিজের রুমে চলে যায়। বাড়ির কাছে একটা পিস্তল সাথে অনেকগুলো টাকা ছিল। রাতে বাইরে বৃষ্টি শুরু হলে মিন জানালা বন্ধ করতে গেলে সেখানে একটি বদ্ধ রুম দেখতে পায়। মিন বাড়িকে এই রুমের কথা জিজ্ঞেস করলে বাড়ি বলে তার মা কখনোই তাকে এই রুমে যেতে দেয়নি, তাই এই রুমে কি আছে সেটা সে জানে না। এরপর মিন আর বাড়ি দুজন রাতের খাবার খেতে বসলে বাড়ি মিনকে জিজ্ঞেস করে যে তার এই বাড়িটি ভালো লেগেছে কিনা,
কিন্তু মিন বলে তার এখানে একদম ভালো লাগছে না। এমন সময় বিদ্যুৎ চলে যায়। মিন বাড়ির পিছনে আবার সে ভয়ঙ্কর ক্রিয়েচারটিকে দেখতে পায়, আর সে এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। বাড়ি মিনকে কোনো রকম স্বাভাবিক করে জেনারেটর রুমে যায় অন করার জন্য। আমরা দেখতে পাই বাড়ি অনুযায়ী জেনারেটরটি ছিল বিশাল বড়। এত বড় জেনারেটর সাধারণত কোনো বসত বাড়িতে রাখা হয় না। কারখানা বা অন্যান্য প্রফেশনাল জায়গাগুলোতে এত বড় জেনারেটর প্রয়োজন হয়। তো যাই হোক, বাড়ি দেখে তাদের জেনারেটরটি নষ্ট হয়ে গিয়েছে, তাই তারা দুজন রাতে মোম জ্বালিয়ে একসাথে ঘুমাতে যায়। মিন তার আলমারিতে একটা বই পায়, যেটা ছিল বাড়ির ছোটবেলার বই। বাড়ি সেটা মিনকে পড়ে শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বাড়ি মিনের সাথে লুকোচুরি খেলে, যাতে করে মিনের এখানে ভালো লাগতে শুরু করে। তো খেলার এক পর্যায়ে বাড়ি মাস্ক পরা ছোট্ট একটা মেয়েকে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতে দেখে। মেয়েটি দেখতে একদমই মিনের মতো ছিল। বাড়ি মেয়েটার পিছু করতে করতে স্টাডি রুমে গিয়ে দেখে ছোট্ট মেয়েটি টেবিলে বসে ছবি আঁকাআঁকি করছে। সেখানে হঠাৎ মিন চলে আসলে বাড়ি দেখে সেখানে কেউই নেই। রাতে বাড়ি তার নিজের বাড়িটি ঘুরে ঘুরে দেখার সময় বাড়ির ঝুমকো লাইটের দিকে নজর যায়। ঝুলন্ত লাইটটি নেই। আচ্ছা, এই ঝুলন্ত লাইটের তারটি মনে রাখবেন। তো রাতে মিন আবারও ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। বাড়ি এবারও তাকে কোনো রকম ঘুম পাড়িয়ে দেয়। পরদিন সকালে বাড়ি আবারও সেই পিচ্চি মেয়েটিকে দেখতে পায় তার ঘরে। বাড়ি বুঝতে পারে না মেয়েটিকে। এরপর বাড়ি মিনকে নিয়ে বিচে যায়, যাতে করে মিনের মন ভালো হয়ে যায়। তখন নতি চাচা ফোন দিলে সে নতি চাচাকে মেয়েটির কথা জিজ্ঞেস করে। নতি চাচা বলে যে এইরকম কোনো বাচ্চা সেখানে থাকে না। বাড়ি ফেরার পর বাড়ি আবারও সেখানে মাস্ক পরা মেয়েটিকে দেখতে পায়। মেয়েটির পিছনে গেলে সেখানে আর কাউকে খুঁজে পায় না। আবার মিনের কাছে ফিরে আসলে মিনকে না পেয়ে বাইরে খুঁজতে আসলে দেখে মিন অদ্ভুতভাবে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। আমরাও গাছের পিছনে একটা হাত দেখতে পাই। মিন এই কথা বাড়িকে বললে বাড়ি সেখানে কাউকে দেখতে পায় না। বাড়ি তার মায়ের স্টাডি রুমে অনেকগুলো ড্রয়িং কিট সহ আঁকা অনেকগুলো ছবি দেখতে পায়, কিন্তু এগুলো কে এঁকেছে সেটা তার মনে পড়ছে না। রাতে মিন বাড়ির সাথে খেতে বসলে আবারও কারেন্ট চলে যায়। অন্ধকারের মধ্যে মিন আবারও ওই কালো ছায়াটিকে দেখে ভয় পেয়ে যায়। বাড়ি তাকে শান্ত করার চেষ্টা করে। ঘুমানোর সময় তাকে জিজ্ঞেস করে যে সে কেন বারবার ভয় পাচ্ছে। মিন তাকে বলে যে সে এখানে আসার পর থেকে কেউ একজনকে দেখছে যে সব সময় তার পিছু করছে, কিন্তু এখানে বাড়ি ওই ছোট্ট মেয়েটি ছাড়া আর কাউকে দেখতে পায় না। এরপর বাড়ি মিনকে জিজ্ঞেস করে সে দেখতে কেমন। তখন মিন তাকে একটি স্টিকারের মুখ কালো রং করে দিয়ে বলে সে যাকে দেখে তা একদম এই স্টিকারটির মতো। এবারও বাড়ি কোনো রকম মিনকে আবার ঘুম পাড়িয়ে দেয়। মিনকে ঘুম পাড়িয়ে দিয়ে সে নিচে চলে যায়। এখানে বাড়ি অনেক বেশি মেন্টাল প্রেশারে ছিল। তার অতীতের কথা বারবার মনে পড়ছিল, যেখানে সে কেউ একজনকে গান পয়েন্টে নিয়ে রেখেছে। মনে হচ্ছে বাড়ি কাউকে খুন করে এখানে পালিয়ে এসেছে। এরপর বাড়ি অস্থির হয়ে পড়ে এবং ড্রিঙ্ক করতে শুরু করে। ড্রিঙ্ক করতে করতে সে তখন টেবিলেই ঘুমিয়ে পড়ে। আর তখনই হঠাৎ মিন উপর থেকে চিল্লাতে শুরু করে। বাড়ি উপরে গিয়ে দেখে মিনের রুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছে। বাড়ি দরজা খোলার বৃথা চেষ্টা করতে থাকে। এদিকে রুমের ভিতরে মিন খাট থেকে নামতে গেলে অনেক নিচে পড়ে যায়। খাটসহ রুমের বাকি ফার্নিচার শূন্যে ভাসছিল। মিন সেখানে ওই মহিলার আত্মাটাকেও দেখতে পায়, যেটা ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করে। মিন ভয় পেয়ে আলমারিতে ঢুকে পড়লে হঠাৎ সেখানে পেছন থেকে কেউ একজন এসে মিনকে টেনে ভিতরে নিয়ে যায়। সাথে সাথে আলমারির দরজাও বন্ধ হয়ে যায়। এরপর বাড়ির রুমের দরজাও খুলতে পারে। বাড়ির রুমে ঢুকে দেখে তাদের খাট শূন্যে ভাসছে। বাড়ি ঢুকার সাথে সাথে সবগুলো ফার্নিচার মাটিতে পড়ে যায়, কিন্তু সেখানে কোথাও মিন ছিল না। সারা বাড়ি খুঁজেও সে মিনকে খুঁজে পায় না। বাড়ি পাগলের মতো করে মিনকে খুঁজতে থাকে। মিন বাড়ির কোথাও নেই। বাড়ি পুলিশ কমপ্লেন করলে পরদিন সকালে মিস ফা নামের একজন প্রেগনেন্ট পুলিশ অফিসার আসে ইনভেস্টিগেশনের জন্য। ঘরে ঢোকার সময় ফা মিন আর বাড়ির জুতা দেখতে পায়। উপরে ঝুমকো লাইটের জায়গায় সেটি ছিল না এবং তার নিচ বরাবর টাইলস ভাঙা ছিল। এরপর ফা বাড়িকে মিনের ব্যাপারে সবকিছু জিজ্ঞাসা করতে শুরু করে। মিনের বাবার কথা জিজ্ঞেস করলে বাড়ি বলে যে তারা একসাথে থাকে না, দীর্ঘ কয়েক বছর ধরে তারা আলাদা থাকে। ফা তখন মিনের ছবি দেখতে চাইলে বাড়ি তাকে কোনো ছবি দিতে পারে না, কারণ বাড়ি পুরাতন মোবাইল ফেলে দিয়েছে, আর এই জন্যই নতুন মোবাইলে মিনের কোনো ছবি নেই। ফা তখন সোশ্যাল মিডিয়া থেকে নিতে বললে বাড়ি জানায় সে সোশ্যাল মিডিয়া ইউজ করে না।
এরপর ফা তাকে মিনের হারিয়ে যাওয়ার সময় জানতে চাইলে ফারি তাকে জানায় 3টার সময় মিন হারিয়েছে। ফা জানায় সে এতটা শিওর কেমনে। ফারি তাকে বলে হলের ঘড়িতে তখন 3টার ঘন্টা বেজেছিল, তাই বাড়ির সবকিছু স্পষ্ট মনে আছে। কিন্তু ফা দেখতে পায় হলের ঘড়িটি নষ্ট পড়ে আছে। এরপর মিনের রুমে যাওয়ার পর সেখানে খাটসহ বাকি জিনিসপত্র সবকিছু ভাঙা ছিল। ফা এই ব্যাপারে জিজ্ঞেস করলে বাড়ি জানায় সে যখন রুমে এসেছিল তখন সবকিছুই শূন্যে ভাসছিল। এই কথা শুনে ফা বাড়িকে পাগল ভাবতে শুরু করে। এরপর ফা জেনারেটর রুমে গেলে এত বড় জেনারেটর কেন জানতে চায়। বাড়ি বলে সে জানে না, তার মা এই জেনারেটরটি লাগিয়েছিল, কিন্তু কেন লাগিয়েছিল সেটা সে জানে না। বাড়ি পুলিশকে জানায় যে মিন গতকাল জঙ্গলে কাউকে দেখতে পেয়েছিল, কিন্তু পুলিশ সেখানে কারো থাকার চিহ্ন খুঁজে পায় না। এরপর সেখানে নতি চাচা আসে। নতি চাচা আসলে ফা জিজ্ঞেস করে যে সে মিনকে দেখেছে কিনা। তখন নতি চাচা শকিংলি বলে যে বাড়ি তো এখানে একা এসেছে, তাহলে মিন আসবে কোত্থেকে। এতে ফার সন্দেহ হয় যে আসলেই কি বাড়ির কোনো মেয়ে আছে, কারণ এখন পর্যন্ত মিনের কোনো এভিডেন্স দিতে পারেনি বাড়ি, এমনকি তার কাছে মিনের কোনো ছবি পর্যন্ত নেই। তখন ফা মিনকে তার একটি নাম্বার দিয়ে বলে যে সে আগে মিনের কোনো প্রুফ নিয়ে রাখতে, তারপর প্রয়োজনে ফাকে এই নাম্বারে ফোন করে জানাতে বলে। এরপর ফা সহ বাকি পুলিশ অফিসাররা সেখান থেকে চলে যায়। বাড়ি তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে মিন আসলেই আছে, কিন্তু পুলিশ কোনো এভিডেন্স ছাড়া এই কথা বিশ্বাস করতে রাজি হয় না। বাড়ির নতি চাচাকে জিজ্ঞেস করে যে সে সেদিন যদি মিনকে না দেখে থাকে তাহলে সে হঠাৎ কি দেখে চমকে গিয়েছিল। নতি চাচা এর উত্তর দেয় না। সে সেখান থেকে চলে যাওয়ার সময় আমরা খেয়াল করি তার পিছনে মিনের রুমে ওই কালো ছায়াটি, অর্থাৎ সেদিন হয়তো নতি চাচা এই কালো ছায়াটিকে দেখেই ভয় পেয়েছিল। অন্যদিকে মিসফা বাড়ির বিষয়টা একটু খতিয়ে দেখতে চায়, তাই সে বাড়ির বলা সেই জায়গাগুলোতে যায় যেখানে সেদিন রাতে বাড়ি আসার সময় গিয়েছিল। প্রথমে পেট্রোল পাম্পে যায়, সিসিটিভি ফুটেজ নেই, আর ওই ছেলেটিকেও জিজ্ঞেস করে যে ছেলেটি সেদিন রাতে বাড়ির গাড়িতে পেট্রোল দিয়েছিল। ছেলেটি বলে সেদিন বাড়ি একাই ছিল, বাড়ির সাথে কোনো বাচ্চা ছিল না। এরপর সেই সুপার শপেও যায় যেখানে বাড়ি গিয়েছিল, কিন্তু সেখানেও বাড়িকে তারা একলা দেখতে পায়। গাড়িতে তারা বাড়িকে একা একা কথা বলতে দেখে। সব সিসিটিভি ফুটেজ চেক করার পরেও মিনকে পুলিশ কোথাও দেখতে পায় না। এরপর ফা স্টেশনে এসে বাড়ি সম্পর্কে অনলাইনে ঘাটাঘাটি করলে দেখতে পায় বাড়ির আসলেই একটা মেয়ে আছে। এই দেখে ফা পুরোদমে ইনভেস্টিগেশন শুরু করে। ফা প্রথমে নতি চাচার কাছে যায় এবং বাড়ির পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে। এরপর নতি চাচার চোখ এমন কেন জানতে চাইলে সে বলে অনেক বছর আগে এক পাগল মহিলা জারুক আনন্দ পরিবারে এসে তাদের উপর হামলা করে। তখন তাদেরকে বাঁচানোর জন্যই নতি চাচা ওই মহিলাটিকে আটকাতে গেলে পাগল মহিলাটি তার চোখে কাচের টুকরো ঢুকিয়ে দেয়। তখন মিসফা জিজ্ঞেস করে যে পুলিশরা ওই পাগল মহিলাটিকে ধরতে পেরেছিল কিনা। তাকে ধরার আগে সে দোতলার ছাদ থেকে পড়ে মারা গিয়েছে। এরপর সেখানে থাকা অ্যালবাম দেখে মিসফা সেখানের ছবি দেখার সময় হঠাৎ করে একটা ছোট মেয়ের ছবি দেখে জিজ্ঞেস করে এটাকে। আমরা দেখে অবাক হই যে বাচ্চাটি দেখতে একদমই মিনের মতো ছিল, কিন্তু নতি চাচা বলে যে এই বাচ্চাটা হলো বাড়ি। এদিকে বাড়ি তার মায়ের স্টাডি রুমে একজন পুরুষ আর একটা বাচ্চা মেয়ের ছবি খুঁজে পায়, যেটা সেখানে কেউ একজন লুকিয়ে রেখেছিল। তখন বাড়িকে পুলিশ স্টেশনে ডাকে মিসফা। বাড়ি পুলিশ স্টেশনে গেলে মিসফা তাকে সব সিসিটিভি ফুটেজ দেখায় যে কোথাও মিনকে তারা খুঁজে পায়নি। বাড়ি বলে মিন পিছনের সিটে ছিল। তখন ফা তাকে তার ছোটবেলার ছবি দেখালে বাড়ি বলে এটাই তো মিনের ছবি, কিন্তু ফা বলে এটা বাড়ির ছবি। সব এভিডেন্স বাড়ির বিপক্ষে ছিল। তখন মিসফা উল্টো বাড়ির উপর সন্দেহ করে বসে। সে উল্টো বাড়িকে জিজ্ঞেস করে যে সে কিছু করেছে কিনা তার মেয়েকে। এই প্রশ্নে বাড়ি অনেক বেশি ঘাবড়ে যায়। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে বাড়ি তার স্বামী অত্যাচারীর উপর গান পয়েন্ট করে রেখেছে। বাড়ির মুখে অনেক আঘাতের চিহ্ন। তখন বাড়ি সত্যি সত্যি গুলি চালিয়ে দেয়, কিন্তু গুলি অত্যাচারের গায়ে লাগে না। গুলিটি পাশে থাকা আলমারিতে গিয়ে লাগে। তবে ওই আলমারিতে মিনও ভয়ে লুকিয়েছিল, কিন্তু মিনের গায়ে লাগে না। এসব কথা মনে পড়লে বাড়ি কনফিডেন্সের সাথে বলে যে মিনকে সে কিছুই করেনি, মিন একদম ঠিক আছে এবং তার সাথেই ব্যাংকক থেকে এখানে এসেছে। আর বাড়ি এখানে তার স্বামী অত্যাচার থেকে বাঁচার জন্যই পালিয়ে এসেছে। এসব কিছু শুনে ফা অত্যাচারকে ফোন দিতে বলে মিনের ছবির জন্য।
ভারি উঠতে চাইকে ফোন দিলে মিনের হারিয়ে যাওয়ার কথা শুনে তার উপর রাগারাগি শুরু করে সে। কিন্তু ফায়ের কথা অনুযায়ী পরে মিনের একটা ছবি পাঠায়। মিনের ছবি দেখে ফা বুঝতে পারে যে আসলেই মিন আছে এবং বাড়ি ছোটবেলায় দেখতে যেমনটা ছিল মিনও দেখতে হুবহু একই রকম হয়েছে। এরপর ফা বিশ্বাস করে যে মিন আসলেই হারিয়ে গিয়েছে। তখন ফা গ্রামবাসী এবং পুলিশ নিয়ে বাড়ির ঘরের পাশের জঙ্গলটিতে খুঁজতে চলে যায়। কিন্তু সেখানে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তারা মিনকে খুঁজে পায় না। তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে এবং বৃষ্টি আসার কারণে ভারি ফাকে নিয়ে তার ঘরে চলে যায়, কারণ ফা নিজেও প্রেগনেন্ট ছিল। তো ঘরে ফিরে ফা এদিক ওদিক হাঁটাহাঁটি করার সময় ওই বন্ধ রুমটিকে খেয়াল করে। বাড়ি জানায় এই রুমে তার মা তাকে কখনো যেতে দেয়নি এবং ঘরের অন্যরাও কেউ কখনো সেখানে যেত না। তখন বাড়ি ফার কথা মতো সেই তালাটি খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। তাই তারা সেই তালাটি ভেঙে ফেলে। দরজা খোলার পর তারা দুজনই শকড হয়ে যায়, কারণ সেখানে একটা সিঁড়ি রয়েছে, যে সিঁড়িটা তাদেরকে বেসমেন্টে নিয়ে যায়। তারা সেখানে নামার সময় আমরা তাদের পিছনে ওই আত্মাটিকেও দেখতে পাই, যেটা সবসময় মিন দেখতে পেত। নামার পর তারা আরও বেশি শক হয়ে যায়, কারণ সেখানেও ছিল অনেক বড় একটা মেশিন এবং সেখানে ফ্লোরে কারো রক্ত পড়ে আছে। রক্তগুলো শুকিয়ে গেছে। রক্তের আশেপাশে রয়েছে অনেকগুলো কাচের টুকরো, আর সেখানে রাখা মেশিনগুলো ভাঙা ছিল। রুমটি দেখে বোঝা যাচ্ছিল যে সেখানে বাড়ির মা একটা ল্যাব বানিয়ে রেখেছিল। সেখানে কাপড় দিয়ে ঢাকা একটা এক্সপেরিমেন্ট বক্সও ছিল, যেটাতে কোনো মানুষ বা অন্যান্য প্রাণীকে রেখে এক্সপেরিমেন্ট করা হতো। আর বক্সটির গ্লাসগুলো ছিল ভাঙা। ফাদ ধরে নেয় যে এখানে কাউকে রেখে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। সে এখান থেকে পালানোর জন্য গ্লাসগুলো ভেঙেছিল, আর শুকানো রক্তগুলো হয়তো ওই ব্যক্তির। তারপর ফাদ সেখানে বাকি পুলিশ অফিসারদেরকেও নিয়ে আসে এবং সব জায়গায় ভালো করে খোঁজাখুঁজি শুরু করে যে কোনো ক্লু পায় কিনা। সেখানে ওই বক্সটির উপর একদম সার্কেল করা একটা কালো দাগ দেখতে পায় তারা ঠিক এর উপরের রুমে গিয়ে দেখে সেই রুমের ফ্লোরেও একই রকম দাগ। আবার একই রকম দাগ সেকেন্ড ফ্লোরে মিনের রুমে থাকা আলমারির নিচেও দেখা যায়। দাগটা দেখতে আগুনের পোড়া দাগের মতো। এরপর ঘরের ইনভেস্টিগেশন শেষ করার পর ফা হসপিটালে যায় তার চেক আপ করতে। চেক আপ করে বের হওয়ার পর দেখে সেখানে তানাই হলো তার সিনিয়র অফিসার, যার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, এবং এই বাচ্চাটিও ছিল তানাইয়ের। কিন্তু তানাইয়ের আরও একটি সংসার ছিল, সেখানেও তার একটি সন্তান আছে। এখানে তানাই ফাকে ডেকে গাড়িতে তুলে তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে সে ফা এবং তার বাচ্চার সবসময় খেয়াল রাখবে, কারণ তার মনে কোথাও না কোথাও ফা এবং ফায়ের সন্তানের জন্য মায়া ছিল। তানাই ফায়ের সাথে দেখা করার পর সেখান থেকে চলে যায়। ফাও মন খারাপ করে তার ঘরে চলে আসে, কারণ তার বাচ্চা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ তানাই কখনো তার বাচ্চাকে তার নাম দিবে না এবং দুনিয়ার সামনে কখনো তার বাচ্চা বলে স্বীকৃতি দিবে না। এজন্য ফা মনে মনে অনেক বেশি চিন্তিত ছিল। অন্যদিকে ভারিও তার বাচ্চা মিনকে মিস করছিল। রাতে ভারি গোসল করার সময় ঘরের মধ্যে কারো উপস্থিতি টের পায়। সে ভাবে হয়তো কেউ ঘরের মধ্যে ঢুকে পড়েছে। এরপর ভারি মিস ফায়ের দেওয়ার নাম্বারে কল করে মিস ফাকে সব কিছু খুলে বলে, আর বলে যে কেউ একজন তার ঘরে ঢুকে পড়েছে এবং মিস ফাকে বলে যে কেউ যদি এসে থাকে তাহলে সে তার কাছে থাকা গুলি দিয়ে তাকে শ্যুট করবে। ফা অবাক হয়ে যায় যে তার কাছে গুলি কোথা থেকে এসেছে। ফায়ের সাথে কথা বলতে বলতে ভারি ফায়ের নাম্বারের কাগজটি তার পকেটে ঢুকিয়ে নেয় এবং ফায়ের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে সে আবারও ওই মাস্ক পরা বাচ্চাটিকে দেখতে পায়। বাচ্চাটির পিছু করতে করতে সে মিনের রুমে থাকা আলমারির সামনে চলে আসে। আলমারির সামনে আসার সাথে সাথে আলমারির দরজার মধ্যে থেকে হঠাৎ করে ভারিকে কেউ টান দেয়। আমরা দেখতে পাই সে প্রথমে কোনো একটা জায়গায় শূন্যে ভাসছে এবং পরবর্তীতে তার চোখ খুললে দেখতে পায় সে ওই এক্সপেরিমেন্ট বক্সটির মধ্যে। তো এতটুক পর্যন্ত এই সিরিজের 3টি এপিসোড শেষ হয়। এর পরের এপিসোডগুলো আমি দ্বিতীয় পর্বে নিয়ে আসব, আর এর পরের এপিসোডগুলোতে আমরা ভানিতার পয়েন্ট অফ ভিউ থেকে পুরো কাহিনীটি জানতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।